বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাব নম চমস্কির একটি প্রবন্ধ, জার্নালিস্ট ফ্রম মার্স, হাউ দ্য ওয়ার অন টেরর শুড বি রিপোর্টেড। বাংলায় প্রবন্ধটি অনুবাদ করেছেন সন্দীপন ভট্টাচার্য এবং গৌতম গঙ্গোপাধ্যায়। বাংলায় এর শিরোনাম হয়েছে মঙ্গল গ্রহের সাংবাদিক, সন্ত্রাস বিরোধী যুদ্ধের রিপোর্ট কিভাবে লেখা উচিত। এ ধরনের সভায় আলোচনার উপযুক্ত বিষয় আমার মনে হয় খুব স্পষ্ট। সভাপতি প্রশ্নটা হলো, গত কয়েক মাস বিশেষ করে ইসলামী দুনিয়ায় তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ নানা সংবাদ নিয়ে গণমাধ্যম কিভাবে নাড়াচাড়া করেছে। প্রসঙ্গত, গণমাধ্যম বলতে আমি চাই যে শব্দটাকে যথেষ্ট ব্যাপক অর্থেই বোঝা হোক। যেসব পত্রপত্রিকায় ভাষ্য, বিশ্লেষণ বা মতামত প্রকাশিত হয় তাও এর মধ্যে পড়ে। আসলে এক্ষেত্রে আমি সাধারণভাবে বুদ্ধিবাদী সংস্কৃতির কথাই বলতে চাইছি। বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ। আরও অনেকের মতো ফেয়ারও এ নিয়ে নিয়মিত আলোচনা করে। বক্তৃতার পক্ষে অবশ্য বিষয়টা তত জুৎসই নয়, কারণ এজন্য রীতিমতো সানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। ফলে বিষয়টা আমি একটু অন্যভাবে আলোচনায় আগ্রহী। নির্দেশিকা হিসেবে গৃহীত সাধারণ যেসব নীতি, যেমন নিরপেক্ষতা, যথার্থ, প্রাসঙ্গিকতা ইত্যাদি, সেসবের সঙ্গে সঙ্গতি রেখে আমি বরং রিপোর্ট কিভাবে লেখা উচিত সে নিয়ে কিছু প্রশ্ন করাই উৎসাহী। চিন্তার একরকম পরীক্ষার মধ্যে দিয়ে বিষয়টার দিকে এগোনো যাক। মঙ্গল গ্রহের বুদ্ধিমান কোনো লোকের কথা ভাবুন। সাধারণত মনে করা হয় যে মঙ্গল গ্রহের বাসিন্দারা সবাই পুরুষ, সুতরাং আমি সেভাবেই তার উল্লেখ করব। ধরা যাক যে মঙ্গলের এই বাসিন্দা হার্ভার্ড ও কলম্বিয়ার সাংবাদিকতা বিভাগে গিয়ে বড় বড় সব কথা শিখে ফেলল, এমনকি তার সব বিশ্বাসও করল। তো সে এ জাতীয় কোনো খবর লিখবে কিভাবে? আমার মনে হয় মঙ্গল গ্রহের কাগজে সে যা খবর পাঠাবে তার শুরু হবে প্রকৃত তথ্যের ভিত্তিতে। প্রথম তথ্যটা হলো এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ মোটেই 11 সেপ্টেম্বর ঘোষিত হয়নি, বরং এ হলো একই অলঙ্কার ব্যবহার করে 20 বছর আগের প্রথম ঘোষণার পুনর্ঘোষিত রূপ। যুক্তরাষ্ট্রীয় বিদেশ নীতির মূল হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। আমি নিশ্চিত যে আপনারা জানেন রেগন প্রশাসন এই ঘোষণা করে ক্ষমতায় এসেছিল এবং সেখানে রাষ্ট্রপতি যাকে সন্ত্রাসবাদের অভিশাপ বলে অভিহিত করেছিলেন তার নিন্দা করা হয়েছিল। আর তার মূল লক্ষ্য ছিল ইসলামী দুনিয়ায় রাষ্ট্র সমর্থিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং তৎকালীন মধ্য আমেরিকা। আধুনিক যুগে বর্বরতায় প্রত্যাবর্তন করার মানসে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সেখানে সভ্যতার অধপাতী বিরোধীদের ছড়িয়ে দেওয়া আপদ হিসেবে বর্ণনা করা হয়েছিল। আসলে প্রশাসনের মধ্যপন্থী স্বরাষ্ট্র সচিব জর্জ শুলৎস এর কথাই এক্ষেত্রে উল্লেখ করছি আমি। রেগনের যে বচন একটু আগেই উদ্ধার করেছি তার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য। সাল ছিল 1985। ওই বছরই অ্যাসোসিয়েটেড প্রেসের বার্ষিক সমীক্ষায় ওই অঞ্চলের আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে মুখ্য সংবাদ হিসেবে সম্পাদকরা বেছে নিয়েছিলেন। তো আমাদের মঙ্গলবাসী তার প্রথম রিপোর্টে লিখতে পারে যে 2001 সালে বিষয়টা দ্বিতীয়বারের জন্য মুখ্য সংবাদ হলো এবং আগের মতোই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবার পুনর্ঘোষিত হলো। আরেক লক্ষণীয় ধারাবাহিকতা এই যে নেতৃত্বে রয়েছে সেই একই লোকেরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় দফায় ডোনাল্ড রামসফেল্ড এর সামরিক দিকটা দেখছেন। এ যুদ্ধের প্রথম দফায় তিনিই ছিলেন মধ্যপ্রাচ্যে রেগনের বিশেষ দূত, এমনকি ওই তুঙ্গ সময় 1985তেও। মাত্র এই কয়েক মাস আগে যুদ্ধের কূটনৈতিক দিকটা দেখাশোনার দায়িত্ব দিয়ে যাকে রাষ্ট্রসংঘে নিয়োগ করা হলো তার নাম জন নেগ্রোপন্টি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দফায় হন্ডুরাস ছিল যুক্তরাষ্ট্রের মূল ঘাঁটি। সেবার তিনি হন্ডুরাসে মার্কিন কাজকর্মের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। ক্ষমতার প্রয়োগ। 1985 সালে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদই ছিল মুখ্য সংবাদ, আর মধ্য আমেরিকার সন্ত্রাসবাদ ছিল দ্বিতীয় সারির খবর। বস্তুত শুলৎস যা আপদ হিসেবে অভিহিত করেছেন, মধ্য আমেরিকায় তার বাহ্যিক প্রকাশকে তিনি সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছিলেন। প্রধান সমস্যা তিনি ব্যাখ্যা করেছেন,
আমাদের গোলার্ধের ঠিক মাঝখানে ঘটেছে এই ক্যান্সারের প্রকোপ। আমরা একে কেটে বাদ দিতে চাই এবং তা করতে চাই দ্রুত, কারণ এ রোগ প্রকাশ্যে হিটলারের মাইন কাম্ফের লক্ষ্যকে প্রচার করছে আর এ দুনিয়ায় দখলদারি কায়েম করতে চলেছে। এ সত্যি বিপজ্জনক। এই বিপদ এতই ভয়ঙ্কর যে 1985 সালের আইন দিবসে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করে বসলেন, কারণ তার কথায় এ রোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতির পক্ষে খুবই অস্বাভাবিক এক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রসঙ্গত, বিশ্বের বাদবাকি অংশে মার্কিন শ্রমিকদের সংগ্রামের প্রতি সংহতি দিবস হিসেবে যে দিনটি পালিত হয় তারই নাম আইন দিবস। যুক্তরাষ্ট্রে এ এক উগ্র স্বাদেশিকতায় মত্ত ছুটির দিন। দিনটা 1 মে। শেষ পর্যন্ত এ রোগের মূল উপড়ে না ফেলা পর্যন্ত এই জরুরি অবস্থা প্রতি বছর নতুন করে জারি হতে থাকে। স্বরাষ্ট্র সচিব সুলোৎস ব্যাখ্যা করে বলেছেন যে এই বিপদ এত ভয়ঙ্কর যে আপনি এক্ষেত্রে মৃদু কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন না। তার কথায়, ক্ষমতার ছায়া আলোচনার টেবিলে না পড়লে সে আলোচনা আত্মসমর্পণের মোলায়েম ভাষ্য মাত্র। যারা এই সমীকরণে ক্ষমতার উপাদানকে অবজ্ঞা করে বাইরের মধ্যস্থতা, রাষ্ট্রসংঘ বা বিশ্ব আদালতের মতো কাল্পনিক সব আইনগত পদ্ধতির কথা বলেন, তিনি তাদের নিন্দা করেছেন। বাস্তবে যুক্তরাষ্ট্র জন নেগ্রোপন্টির তত্ত্বাবধানে হন্ডুরাসে ঘাঁটি করে ভাড়াটে বাহিনী দিয়ে এই সমীকরণে ক্ষমতার উপাদান প্রয়োগ করছিল। পাশাপাশি তারা সাফল্যের সঙ্গে বিশ্ব আদালতের মাধ্যমে কাল্পনিক সব আইনগত পদ্ধতির প্রয়োগ, লাতিন আমেরিকার নানা দেশ আর বিশ্বজয়ে উদ্যত মারণ রোগকে আটকাচ্ছিল। গণমাধ্যম এর সঙ্গে একমত ছিল। প্রশ্ন উঠেছিল শুধু কৌশল নিয়ে। বাজ আর কপতের সেই পুরনো বিতর্ক। বাজের ভূমিকা যে কী, দ্য নিউ রিপাবলিকের সম্পাদকের কথাতেই তা স্পষ্ট বোঝা যায়। 4 এপ্রিল 1984 সাল। তারা তাদের ভাষাতেই লাতিন ঘরানার ফ্যাসিস্টদের সামরিক সাহায্যদান অব্যাহত রাখার দাবি জানান। কতজন তাতে খুন হলো তাতে বয়ে গেল, কারণ সালভাদোরের লোকেদের মানবাধিকারের চেয়ে মার্কিন অগ্রাধিকার অনেক বড়। ওই অঞ্চলে যে কোনো জায়গার ক্ষেত্রেও একথা সত্যি। তো এই হলো শিকারী বাজের চরিত্র। অন্যদিকে কপতের যুক্তি হলো এই যে এ পদ্ধতিতে মোটেই কাজ হবে না, তার চেয়ে ফিরে চলো নিকারাগুয়ার বিকল্প পদ্ধতির কাছে। ওই মারণ রোগে মধ্য আমেরিকার ধরনে আর তার ওপর চাপিয়ে দাও আঞ্চলিক মান। ওয়াশিংটন পোস্ট 14 ও 19 মার্চ 1986। সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছি আমি। মধ্য আমেরিকার ধরন আর আঞ্চলিক মানের অর্থ হল এল সালভাদোর বা গুয়েতেমালার মতো আতঙ্কের দেশ। সে সময় ওইসব দেশে গণহত্যা, অত্যাচার আর ধ্বংসের কাজে যেসব পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল, আমি আর তার কোনো বিশদ বর্ণনা দিতে চাই না। তো কপতের কথায় আমাদের নিকারাগুয়ার মধ্য আমেরিকার ধরনে ফিরে যাওয়াটাই ঠিক। বাজ আর কপতের পক্ষে এভাবেই জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদকীয় আর বিশেষ প্রবন্ধ প্রায় 50-50 ভাগ হয়ে যায়। ব্যতিক্রম ছিল, কিন্তু আক্ষরিক অর্থেই সে প্রায় সংখ্যাতাত্ত্বিক ত্রুটি ছাড়া আর কিছু নয়। দেখতে চাইলে এ নিয়ে মুদ্রিত অনেক কিছুই পাবেন, আর সেটা অনেক আগে থেকেই পাবেন। গুরুত্বপূর্ণ আর যে অঞ্চল সে সময় সেই রোগ ফুঁসে উঠছিল তার নাম মধ্যপ্রাচ্য, যেখানে এই অভিন্নতা আরও চরম। একই যুদ্ধ, লক্ষ্য ভিন্ন। তা বুদ্ধিমান ওই মঙ্গলবাসী নিশ্চয়ই সাম্প্রতিক ইতিহাসের এ সমস্ত ঘটনা, বিশেষ করে যেসবের ধারাবাহিকতা খুবই লক্ষণীয়, তার প্রতি ভালো রকম মনোযোগ দেবে, যাতে মঙ্গল গ্রহের কাগজে প্রথম পৃষ্ঠায় এ খবর বেরোতে পারে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তথাকথিত এই যুদ্ধ প্রায় একই রকম লক্ষ্যের বিরুদ্ধে পুনরায় ঘোষণা করেছে সেই একই লোক। যদিও একথা সে হয়তো উল্লেখ করতে ভুলবে না যে লক্ষ্যটার রকম এক হলেও তা পুরোপুরি এক নয়। 2001-এ যারা সভ্যতার অধপাতি বিরোধী, 1980-তে ঠিক তারাই ছিল CIA আর তার সহযোগীদের উদ্যোগে সংগঠিত ও তাদেরই অস্ত্রে সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামীর দল। সেই একই বাহিনী তাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল, আর যারা আফগানিস্তানের গুহায় তাদের খুঁজে বেড়াচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম দফার যুদ্ধে তারা অংশ নিয়েছিল, এবং এ যুদ্ধে আজ যারা যুক্ত তাদের মতো তারাও প্রায় একই ভূমিকা পালন করেছিল।
প্রথম থেকেই তারা তাদের সন্ত্রাসবাদী কর্মসূচি গোপন করেনি। প্রকৃতপক্ষে যার শুরু সেই 1981-তে, যখন ইজিপ্টের রাষ্ট্রপতিকে তারা খুন করে। এখনও তা শেষ হয়নি। এর মধ্যে রাশিয়ার ভেতর সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটাও আছে, যার প্রচণ্ডতায় পাকিস্তানের সঙ্গে প্রায় যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। যদিও 1989-তে যুক্তরাষ্ট্রের হাতে বিধ্বস্ত দেশকে তুলে দিয়ে আফগানিস্তান থেকে রাশিয়া পিছু হটলে তা বন্ধ হয়। আমেরিকানরা প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে গণহত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের পথ ধরে ঝাঁপিয়ে পড়ে, আফগানিস্তানের ইতিহাসে যা নিকৃষ্টতম পর্ব বলে চিহ্নিত। কাবুলের বাইরে তারা আবার দায়িত্বে ফিরে এসেছে। আজ সকালের ওয়াল স্ট্রিট জার্নালেই আছে যে 22 জানুয়ারি 2001 সালের যুদ্ধবাজ দুটো প্রধান গোষ্ঠী যখন পরস্পরের দিকে এগোচ্ছে, ফলে যে কোনো সময় বড়সড় একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আশা করা যাক যে তা হবে না। এর সমস্তই মঙ্গল গ্রহের কাগজে শীর্ষ সংবাদ। অবশ্য তার সঙ্গে এও থাকছে যে নাগরিকদের কাছে এসবের অর্থ কী। এর মধ্যে থাকবে বিপুল সংখ্যক সেই সব লোকের খবর যারা আজও ভীষণভাবে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সরবরাহ থেকে বঞ্চিত। খাবার থাকলেও তা বন্টন করা যাচ্ছে না স্রেফ পরিস্থিতির জন্য। হ্যাঁ, 4 মাস পরেও অবস্থাটা তাই। এর ফলাফল কী আমরা জানি না, কোনোদিন জানব না, কারণ বুদ্ধিবাদী সংস্কৃতির একটা নীতি আছে। নীতিটা এই যে শত্রুপক্ষের সব অপরাধ আমরা লেজার রশ্মির তীব্রতা নিয়ে তদন্ত করে দেখব, কিন্তু নিজেদের অপরাধের দিকে কখনো তাকাবো না। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। ফলে ভিয়েতনামে, সালভাদোরে বা অন্যত্র কত লাশ আমরা ফেলে ছড়িয়ে এসেছি, তার আনুমানিক একটা হিসেব ছাড়া আমরা আর কিছু দিতে পারছি না। নৈতিক সমতুল্যের বিরুদ্ধতা। আমার ধারণা এ সবই হয়তো মঙ্গলের শীর্ষ সংবাদ হবে। এছাড়া মঙ্গল গ্রহের ভালো কোনো সাংবাদিক হয়তো মৌলিক কিছু ধারণাকে বুঝতেও চাইবেন। প্রথমেই তিনি জানতে চাইবেন সন্ত্রাসবাদ মানে আসলে কি, এবং দ্বিতীয়ত এর সঠিক প্রতিক্রিয়াই বা কী। দ্বিতীয় প্রশ্নের উত্তর যাই হোক না কেন, সঠিক প্রতিক্রিয়ার সঙ্গে নৈতিক কিছু স্বতঃসিদ্ধের ব্যাপার জড়িয়ে আছে। স্বতঃসিদ্ধগুলো যে ঠিক কী, গ্রহান্তরের সাংবাদিক অবশ্য তা অনায়াসেই আবিষ্কার করতে পারবেন। অন্তত সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বঘোষিত যুদ্ধের নেতারা তা যেভাবে বোঝেন। কারণ তারা বারবারই বলেন যে তারা ধার্মিক খ্রিস্টান, ফলে তারা যিশুর প্রচারিত বাণীকে নিশ্চয়ই শ্রদ্ধা করেন। অর্থাৎ তারা সেখানে স্পষ্ট করে দেওয়া ভণ্ডের সংজ্ঞাটাও নিশ্চয়ই মনে রেখেছেন। ভণ্ড মানে যারা অন্যদের কোনো বিশেষ নীতি মেনে চলতে বলে নিজেরা তা পালন করতে অস্বীকার করে। অর্থাৎ মঙ্গলবাসী বোঝেন যে ন্যূনতম নৈতিক স্তরে পৌঁছনোর জন্য অন্তত এ বিষয়ে আমাদের একমত হতে হবে যে কোনো কাজ যদি আমাদের ক্ষেত্রে সঠিক হয় তো অন্যদের ক্ষেত্রেও সেটা ঠিক। অন্যেরা করলে যদি তা ভুল হয় তো আমরা করলেও ভুল। এ হলো নৈতিক স্বতঃসিদ্ধের একেবারে গোড়ার কথা। আর একবার এ কথা বুঝলে মঙ্গলের সাংবাদিক সম্ভবত তার বাক্স গুছিয়ে মঙ্গলে ফিরে যাবেন, কারণ তার গবেষণার কাজ এতেই শেষ হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃত বিবরণ ও ভাষ্যের মধ্যে স্রেফ একটা কথাও তিনি খুঁজে বার করতে পারবেন না, যেখানে এই ন্যূনতম স্তরটুকুকেও স্বীকার করা হয়েছে। আমার কথা মেনে নিতে হবে না, পরীক্ষাটা নিজেই করে দেখুন। বাড়িয়ে কিছু বলতে চাই না, এরকম কথা আপনি ইতস্তত পাবেন প্রান্তসীমায়, তাও খুব কম। এ সত্ত্বেও এই নৈতিক স্বতঃসিদ্ধের কথা মূলধারায় স্বীকৃত। একে এক ভয়ানক বিপজ্জনক বিরুদ্ধতা বলে মনে করা হয়। ফলে এর বিরুদ্ধে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তোলা আবশ্যিক। এমনকি কেউ তা প্রকাশ করার আগেই এই কাজ করা দরকার। যদিও এর প্রকাশও খুব বিরল ব্যাপার। যাকে আমরা শ্রদ্ধা করার ভান করি, আমাদেরও সেই নৈতিক স্বতঃসিদ্ধের নিয়ম মেনে চলা উচিত। এ কথা বলার দুঃসাহস দেখিয়ে যদি কেউ কোনো বিরোধিতায় যোগ দেয়, তাদের জন্য এমনকি পরিভাষায় একটা শব্দও আছে। বিরোধীরা সেক্ষেত্রে নৈতিক আপেক্ষিকতার তাত্ত্বিক অপরাধে অভিযুক্ত হবে। তার অর্থ নিজেদের প্রতি আমরা যে মানদণ্ড প্রয়োগ করি, অন্যদের প্রতিও সেই একই মানদণ্ড আমরা ব্যবহার করি। অথবা তা হয়তো নৈতিক সমতুল্যতা, যে কথাটা আমার ধারণা আমাদের অপরাধের দিকে লক্ষ্য করার দুঃসাহস দেখানোর বিপদকে দূর করার জন্যই তৈরি করেছেন জন কার্কপ্যাট্রিক।
অথবা হয়তো তারা আমেরিকাকে আঘাত করার অপরাধ করে চলেছে, কিংবা তারা আমেরিকা বিরোধী। এটা বরং একটা মজার ধারণা। অন্যত্র এই শব্দটা শুধু একচ্ছত্র রাষ্ট্রেই ব্যবহার করা হয়েছে, যেমন পূর্বতন রাশিয়ায়, যেখানে সোভিয়েতের বিরোধিতাই ছিল চূড়ান্ত অপরাধ। ইতালিতে যদি কেউ একটা বই বের করে যার নাম দ্য অ্যান্টি ইতালিয়ান্স, তাহলে মিলান বা রোমের রাস্তায় তার কী প্রতিক্রিয়া হবে তা কল্পনা করা যায়। বা অন্য কোনো দেশে যেখানে স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়টা ঠিক তাচ্ছিল্যের ব্যাপার নয়। অব্যবহার্য একটা সংজ্ঞা। কিন্তু ধরা যাক মঙ্গলের ওই সাংবাদিক অবশ্যম্ভাবী নিন্দা ও কলঙ্কে ভয় পেলেন না। ধরা যাক সে এই প্রাথমিক নৈতিক স্বতঃসিদ্ধকে বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বেশ, তাই যদি হয় তাহলে আমি আগে যেমন বলেছি তার বাড়ি ফিরে যাওয়াই ভালো। কিন্তু ধরা যাক কৌতূহলবশত সে আরও কিছু দেখার লোভে থেকে গেল, কি হবে তাহলে? আবার সেই গুরুতর প্রশ্নে ফেরা যাক যে সন্ত্রাসবাদ কী। এর উত্তর খোঁজার জন্য মঙ্গলের মনোযোগী ওই সাংবাদিকের অনুসরণীয় যথাযোগ্য এক পদ্ধতি আছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধ যারা ঘোষণা করেছে তাদের দিকে তাকান। সন্ত্রাসবাদ কী দেখুন, এ বিষয়ে তারা কি বলছে। এ নিশ্চয়ই যথেষ্ট নিরপেক্ষতা। যুক্তরাষ্ট্রের আইনে, সেনাবাহিনী নির্দেশিকায় ও অন্যত্র এর একটা সরকারি সংজ্ঞাও আছে। খুবই সংক্ষিপ্ত সংজ্ঞা। সন্ত্রাসবাদের সংজ্ঞা হলো, আমি উদ্ধৃতি দিচ্ছি, নিপীড়ন, ভীতি প্রদর্শন বা ধীরে ভীতি সঞ্চারের মাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শগত লক্ষ্যে হিংসার পরিকল্পিত ব্যবহার বা হিংসার আতঙ্ক সৃষ্টি। সোজা কথা, আর যত দূর আমি বুঝতে পারছি সংজ্ঞাটা ঠিকও। কিন্তু এদিকে আমরা ক্রমাগত শুনে যাচ্ছি সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করার সমস্যাটা নাকি খুবই জটিল আর গোলমেলে। সমস্যাটা যে কেন জটিল তা ভেবে মঙ্গলবাসী বিস্মিত হতেই পারেন। তারও একটা উত্তর আছে। সরকারি সংজ্ঞাটা অব্যবহার্য। কেন অব্যবহার্য তার দুটো কারণ আছে। প্রথমত, তা সরকারের গৃহীত নীতির খুবই ঘনিষ্ঠ শব্দান্তর, খুবই ঘনিষ্ঠ। সরকারি নীতি হলে তাকে বলে স্বল্প মাত্রার সংঘর্ষ বা প্রতিসন্ত্রাস। প্রসঙ্গত, এ শুধু যুক্তরাষ্ট্রের ব্যাপার নয়। যতদূর আমি জানি এ অভ্যাস বিশ্বজনীন। একটা উদাহরণ দেই। 1960-এর দশকের মাঝে র্যান্ড কর্পোরেশন নামে মূলত পেন্টাগনের সঙ্গে যুক্ত এক গবেষণা সংস্থা 1930-এর দশকে মাঞ্চুরিয়া ও উত্তর চীনে জাপানি আক্রমণের সঙ্গে সম্পর্কিত প্রতিবিপ্লব বিষয়ক জাপানি নির্দেশিকার আগ্রহজনক এক সংকলন প্রকাশ করে। আমি সে সময়ে এ বিষয়ে বেশ আগ্রহ নিয়ে জাপানি প্রতিবিপ্লবের নির্দেশিকা আর দক্ষিণ ভিয়েতনামের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিবিপ্লব নির্দেশিকার তুলনামূলক আলোচনা করে একটা প্রবন্ধ লিখি। তুলনার কিছু নেই, কার্যত তা একই। আমার এখানে বলা উচিত যে প্রবন্ধটা কিন্তু বেশি লোক পড়েনি। সে যাই হোক, এটা ঘটনা এবং আমি যতদূর জানি এই ঘটনা বিশ্বজনীন। এ হলো একটা কারণ যে জন্য সরকারি সংজ্ঞাটা আপনি ব্যবহার করতে পারবেন না। অন্য কারণটা সরলতর। সন্ত্রাসবাদী কারা এ প্রশ্নের যে উত্তর সেখানে রয়েছে সেটা ভুল, সম্পূর্ণ ভুল। ফলে সরকারি সংজ্ঞাটা আপনাকে পরিত্যাগ করতে হবে এবং এমন কোনো উন্নত সংজ্ঞা খুঁজতে হবে যা সঠিক উত্তর দেবে, এবং সেটা পাওয়া শক্ত। এজন্যই আপনি শোনেন যে এ ভারী জটিল বিষয়, আর প্রাজ্ঞ লোকেরা এ নিয়ে খালি ভেবেই যাচ্ছেন ইত্যাদি। সৌভাগ্যবশত এরও একটা সমাধান আছে। সমাধানটা হলো, ওরা আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাস ছড়াচ্ছে সেটাই সন্ত্রাসবাদ, তা সে আমরা যেই হই না কেন। আর যতদূর আমি জানি এ ঘটনা বিশ্বজনীন, সে সাংবাদিকতাই বলুন বা জ্ঞানচর্চাই বলুন, এবং আমি মনে করি ঐতিহাসিকভাবেও তা বিশ্বজনীন। আমি অন্তত এমন কোনো দেশ খুঁজে পাইনি এই সূত্র যারা অনুসরণ করে না। সমস্যাটার তাহলে একটা সমাধান হলো। তো সন্ত্রাসবাদের এই ব্যবহার উপযোগী বৈশিষ্ট্যায়নের ওপর ভিত্তি করে আমরা একটা সাধারণ সিদ্ধান্ত টানতে পারি, আর তাই আপনি সর্বদা পড়ে থাকেন। যেমন আমরা আর আমাদের সহযোগীরাই সন্ত্রাসবাদের বলি, এবং সন্ত্রাসবাদ হলো দুর্বলের অস্ত্র। সরকারি অর্থে সন্ত্রাসবাদ অধিকাংশ অস্ত্রের মতো ক্ষমতাধরেরই অস্ত্র, কিন্তু সংজ্ঞানুযায়ী এ হলো দুর্বলের অস্ত্র। তা একবার আপনি যদি বুঝতে পারেন যে আমাদের বিরুদ্ধে ওদের সন্ত্রাসী সন্ত্রাসবাদ, তাহলে অবশ্য সন্ত্রাসবাদ দুর্বলের অস্ত্রে পরিণত হতে কোনো বাধা থাকে না।
সর্বক্ষণ যারা এসব লিখে চলেছেন আর আপনি তা কাগজে টাগজে পড়ছেন, তা সব ঠিক। এ হলো নিছক পুনরুক্তি আর প্রথা অনুরক্তি। আদর্শ সন্ত্রাসবাদ। এখন ধরুন মঙ্গলের ওই সাংবাদিক আপাত বিশ্বজনীন এ প্রথাকে মানতে চাইলেন না। তিনি যে নৈতিক স্বতঃসিদ্ধের কথা মুখে বলা হয় তা সদর্থে গ্রহণ করলেন, এমনকি সন্ত্রাসবাদের মার্কিন সংজ্ঞাও সঠিক বলে ধরে নিলেন। কিন্তু তাহলে বলতেই হবে যে মহাবিশ্বে তার ফিরে যাওয়ার সময় হয়েছে। তবু আর একটু এগোনো যাক। এই পর্যন্ত এলেই সন্ত্রাসবাদের সুস্পষ্ট কিছু নমুনা তার পাওয়ার কথা। 11 সেপ্টেম্বরই যেমন সন্ত্রাসবাদী নৃশংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত, একই রকম স্পষ্ট আর একটা উদাহরণ হল যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের সরকারি প্রতিক্রিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার মাইকেল বয়েস যা ঘোষণা করেছিলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠায় তা বেরিয়েছিল অক্টোবরের 28 তারিখে 2001 সালে। তিনি আফগানিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ তারা নেতৃত্বের পরিবর্তন না ঘটাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের বিরুদ্ধে ততক্ষণ আক্রমণ চালিয়ে যাবে। সরকারি সংজ্ঞানুযায়ী আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এক আদর্শ নমুনা। ভেবে দেখুন, একেবারে আদর্শ নমুনা। এর 2 সপ্তাহ আগেই জর্জ বুশ আফগানদের জানিয়ে দেন যে যতক্ষণ তারা সন্দেহভাজন অপরাধীদের ধরিয়ে দেবে না, আক্রমণ চলবে। মনে রাখবেন যে বোমাবাজি শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর ভেবেচিন্তেই তালিবানদের উৎখাত করা হয়। বুদ্ধিজীবীদের স্বার্থেই সেটা করা হয়, যাতে তারা লিখতে পারেন যে এ যুদ্ধ কত ন্যায্য। এও আদর্শ সন্ত্রাসবাদ। আমরা তোমাদের বোমা মেরে যাব যতক্ষণ না তুমি কিছু লোককে ধরিয়ে দাও, যাদের আমরা চাইছি যে তুমি ধরিয়ে দাও। তালিবানরা প্রমাণ চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ঘৃণা ভরে সে অনুরোধ প্রত্যাখ্যান করে। ওই সময়েই যুক্তরাষ্ট্র এমনকি বই সমর্পণের প্রস্তাবও প্রত্যাখ্যান করে, যার ফলাফল গুরুতর হতে পারত। সে আমরা বলতে পারি না, কারণ তা প্রত্যাখ্যাত হয়েছিল। মঙ্গলবাসী নিশ্চিত এ সমস্তই নথিভুক্ত করবেন, এবং তিনি যদি সামান্য পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন তো আরও উদাহরণ যুক্ত করে তিনি দ্রুত এর কারণও খুঁজে বের করতে পারবেন। কারণ সমস্তই খুব সোজা। বিশ্বের শাসকদের তো এই বিষয়টা পরিষ্কার করতেই হবে যে তারা কোনো কর্তৃপক্ষের কাছেই নত হন না। ফলে তারা একথা ভাবতেই পারেন না যে এজন্য তাদেরও প্রমাণ দিতে হবে। বহিঃসমর্পণের জন্য অনুরোধের প্রস্তাব তারা মানেন না। এভাবে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেন, এবং করেন সরাসরি। যুক্তরাষ্ট্র খুব সহজেই পরিষ্কার ও দ্ব্যর্থহীন কর্তৃত্ব পেতে পারত। তার খুব কিছু কারণ নেই, কিন্তু তারা তা পেতেই পারত। কিন্তু প্রাপ্তির সে পথ তারা প্রত্যাখ্যান করে। সে তারা ঠিকই করে। আন্তর্জাতিক বিষয় আশয় ও কূটনীতির আলোচনায় এর একটা পরিভাষাও আছে। এ হলো বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার পদ্ধতি। এর আরও একটা পারিভাষিক বয়ান হলো একথা ঘোষণা করা যে আমরা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র, এবং তোমরা যদি আমাদের পথে বাধা দাও তাহলে তার ফলাফলের দায় তোমার। এখন সেটা অবশ্য যুক্তরাষ্ট্রের আইনি সূত্র বা অন্যত্র যেভাবে তা সংজ্ঞাত, সেই সরকারি অর্থে যদি সন্ত্রাসবাদকে আমরা ব্যবহার করি তা হলেই সত্যি। কেন তা গ্রহণীয় নয় তা আগেই বলেছি। অবিতর্কিত ঘটনাসমূহ। নৈতিক স্বতঃসিদ্ধতার কথায় ফিরে যাই। সর্বত্র স্বীকৃত এবং ন্যায্য ও প্রশংসনীয় বলে বর্ণিত সরকারি মতে যুক্তরাষ্ট্রের হাতে সন্দেহভাজনদের সমর্পণ না করা পর্যন্ত, বা বয়েসের পরের শর্ত মেনে বলা যায় যে নেতৃত্বের বদল না করা পর্যন্ত, যুক্তরাষ্ট্র আফগানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধ পরিচালনা করার অধিকারী। এর জন্য তারা কোনো প্রমাণ দেয়নি বা বহিঃসমর্পণের অনুরোধ করেনি। তা বেশ, এর থেকে সুসমাচারের বয়ান অনুযায়ী ভণ্ড না হলে যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে হাইতিও তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড়সড় একটা সন্ত্রাসবাদী যুদ্ধ পরিচালনা করতে পারে, যতক্ষণ না তারা এমানুয়েল কনস্ট্যান্টকে তাদের হাতে সমর্পণ করছে। লোকটা এক সন্ত্রাস বাহিনীর নেতৃত্ব দিয়ে অন্তত 4-5 হাজার লোককে খুন করার দায়ে অভিযুক্ত। এক্ষেত্রে প্রমাণ নিয়ে কোনো সংশয় নেই। তাকে বহিঃসমর্পণের জন্যও তারা বারবার অনুরোধ করেছে। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরিয়ে না দিলে তারাও ঘোর সন্ত্রাসের শিকার হবে। আফগানিস্তান নিয়ে এসব আলোচনার মধ্যেই সম্প্রতি 30 সেপ্টেম্বর 2001-এও তারা এই অনুরোধ করেছে। অবশ্য এক্ষেত্রে মরেছে মাত্র 4-5 হাজার কালো মানুষ।
এর বোধহয় তেমন কোনো গুরুত্ব নেই। তাহলে তাদেরও যুক্তরাষ্ট্রে বড় আকারে সন্ত্রাস ছড়ানো উচিত ছিল। তারা বোমা মারতে পারবে না, বা ধরুন জৈব সন্ত্রাস বা ওই জাতীয় কিছু করতে পারবে না। তাহলে যুক্তরাষ্ট্র যতক্ষণ না তার নেতৃত্ব বদল করে ততক্ষণ তারা সন্ত্রাস ছড়ানোর অন্য কোনো পথ নিতে পারে। পুরো 20 শতক জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হাইতিতে ব্যাপক সন্ত্রাসবাদী অপরাধ ঘটিয়ে এসেছে। নৈতিক স্বতঃসিদ্ধের নিয়ম মেনে নিকারাগুয়াও ওই একই কাজ করতে পারে। ঘটনাচক্রে তার চাঁদমারি হবে সেই সমস্ত লোক যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই পুনর্ঘোষিত যুদ্ধের নেতৃত্বে আছেন। 11 সেপ্টেম্বরের চেয়েও নিকারাগুয়ার বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবাদী আক্রমণ অনেক ভয়ানক ছিল। মনে করে দেখুন, লক্ষ লক্ষ লোক সেখানে খুন হয়েছিল। দেশটা পুরো বিধ্বস্ত, যার থেকে নিকারাগুয়া হয়তো আর কোনো দিনই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এও এক অবিতর্কিত উদাহরণ, এ নিয়ে তর্কের কিছু নেই। অবিতর্কিত কারণ বিশ্ব আদালতই তখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করেছিল। নিরাপত্তা পরিষদও একই সময়ে সমস্ত রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছিল। কারো নাম না থাকলেও সকলেই জানত সেখানে কাদের কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ভেটো দিয়েছিল, আর ব্রিটেন কোনো পক্ষেই ভোট দেয়নি। সাধারণ পরিষদের উপর্যুপরি প্রস্তাবেও একই বিষয়ের পুনরাবৃত্তি, আর যুক্তরাষ্ট্র ও তার তাবেদার দু একটা দেশের সেই বিরোধিতা। বিশ্ব আদালত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী অপরাধ বন্ধ করার ও বিরাট পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ এক দ্বিপাক্ষিক সিদ্ধান্তের ভিত্তিতে আক্রমণ তীব্রতর করে। গণমাধ্যমে তাতে কী প্রতিক্রিয়া হয় তা আমি আগেই বলেছি। যতক্ষণ না ওই মারণ রোগ নির্মূল হয় ততক্ষণ এসব চলতে থাকে, এবং তা এখনও চলছে। 2001-এর নভেম্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধপর্বের মধ্যেই নিকারাগুয়ায় একটা নির্বাচন হয়, আর যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে তাতে মাথা গলায়। এই নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ফল যে যুক্তরাষ্ট্র মেনে নেবে না সে ব্যাপারে নিকারাগুয়াকে তারা সতর্ক করে দেয়, এমনকি তার কারণও জানিয়ে দেয়। স্বরাষ্ট্র দপ্তর ব্যাখ্যা করে বলে যে 1980-র দশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে নিকারাগুয়ার ভূমিকা তারা ভুলে যায়নি। সে সময়ে নিকারাগুয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আক্রমণ প্রতিরোধ করলে সর্বোচ্চ আন্তর্জাতিক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য নিন্দা করে। এখানে এ সমস্তই সন্ত্রাসবাদ আর ভণ্ডামির প্রতি অতি আবেগে সমর্পিত এক বুদ্ধিজীবী সংস্কৃতির মধ্যে দিয়ে বিনা বাধায় পেরিয়ে যায়। কিন্তু আমার ধারণা মঙ্গল গ্রহের কাগজে এর কিছু কিছু শীর্ষ সংবাদের মর্যাদা পাবে। এ সবই এখানে কিভাবে বিবেচিত হয় তা আপনি একবার কাগজে চোখ বুলালেই বুঝতে পারবেন। প্রসঙ্গত আপনার প্রিয় ন্যায়যুদ্ধের তত্ত্বটাও এই অবিতর্কিত ক্ষেত্রে আপনি একবার প্রয়োগ করে দেখতে পারেন। সংখ্যাগরিষ্ঠের বশ্যতা অর্জন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ছলে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে নিকারাগুয়ার তরফেও অবশ্যই প্রতিরক্ষার কিছু ব্যবস্থা ছিল। যেমন তার একটা সেনাবাহিনী ছিল। মধ্য আমেরিকার অন্যান্য দেশে সন্ত্রাসবাদী শক্তি হিসেবে সেনাবাহিনীকেই যুক্তরাষ্ট্র আর তার দালালরা প্রশিক্ষণ দিয়ে অস্ত্র জুগিয়েছিল। ফলে আশ্চর্যের কিছু নেই যে সেখানে সন্ত্রাসবাদী নৃশংসতার রূপও ছিল ভয়াবহ। এই হলো মধ্য আমেরিকার ধরন, যেখানে কপটরা কথা বলতে বাধ্য যে তাহলে আমাদের সেই মারণ রোগী ফিরিয়ে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে রাষ্ট্র এর বলি হয়নি। ফলে তারা বিশ্ব আদালত বা নিরাপত্তা পরিষদে বিচারের আবেদন জানাতে যায়নি। অবশ্য তাও প্রত্যাখ্যাত এবং ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতো। মঙ্গল গ্রহে তা নাও হতে পারে। এই সন্ত্রাসের ফল হলো সুদূর প্রসারী। এখানে এই যুক্তরাষ্ট্রে 11 সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী নৃশংসতার সুদূর প্রসারী ফল নিয়ে উদ্বেগের শেষ নেই। হয়তো তা ঠিকই, যেমন নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠাতে আজই অর্থাৎ 22 জানুয়ারি 2002 সাল একটা লেখা আছে তাদের সম্পর্কে, যারা এই দুর্ঘটনার দরুন প্রাপ্য ক্ষতিপূরণেরও আওতার বাইরে। এর চেয়ে অনেক নিকৃষ্ট ও ব্যাপক নৃশংসতার শিকার যারা, তাদের সম্পর্কেও এই একই কথা বলা যায়। কিন্তু সে কথা মঙ্গল গ্রহ ছাড়া আর কোথায় বা ছাপা হবে? যেমন ধরুন, কয়েক বছর আগে সালভাদোরের জেসুইট পাদ্রীদের একটা সম্মেলনের খবর কোথাও ছাপা হয়েছে কিনা খুঁজে দেখতে পারেন আপনি।
যুক্তরাষ্ট্রের পরিচালনায় আন্তর্জাতিক এই সন্ত্রাসের অভিজ্ঞতা বিশেষ করে জেসুইট এই পাদ্রীদের ক্ষেত্রে তো ভয়াবহ। সম্মেলনের প্রতিবেদনে যাকে তারা সন্ত্রাসের সংস্কৃতিরূপে আখ্যাত করেছেন তার অবশিষ্ট প্রভাবের ওপর জোর দেওয়া হয়েছিল, যা সংখ্যাগরিষ্ঠের আকাঙ্ক্ষাকে বশে আনে। এই প্রভাবের বশে তারা বোঝেন যে হয় তাদের সন্ত্রাসবাদী শাসক রাষ্ট্র এবং তার স্থানীয় দালালদের আদেশ মেনে চলতে হবে, নতুবা তাদের ফের সেই মধ্য আমেরিকার বিশিষ্ট ধরনে ফেরত পাঠানো হবে। 1980-র দশকে রাষ্ট্র সমর্থিত আন্তর্জাতিক সন্ত্রাসের চূড়ান্ত পর্বে কপটপন্থীরা যার সুপারিশ করেছিল, এসবের কিছুই এখানে প্রকাশিত হয়নি। কিন্তু আমার ধারণা মঙ্গল গ্রহে এসবই সম্ভবত শিরোনাম হবে। উৎসাহী অংশীদারের দল। সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় দফার যুদ্ধের মধ্যে মঙ্গল গ্রহের ওই সাংবাদিক হয়তো আরও কিছু সাদৃশ্য দেখতে পাবেন। 2001-এ যতগুলো সন্ত্রাসবাদী রাষ্ট্রের কথা আপনি ভাবতে পারেন তার প্রায় প্রত্যেকে সাগ্রহে সন্ত্রাসবাদ বিরোধী ওই মোর্চায় যোগ দিয়েছিল, এবং তার কারণও কিছু গোপন নয়। সকলেই জানে যে রুশিরা কেন এত উৎসাহী। তারা চেচনিয়াতে তাদের ভয়াবহ সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়। তুরস্কও খুব আগ্রহী, তারাই প্রথম সেনা পাঠানোর প্রস্তাব দেয়, আর প্রধানমন্ত্রী তার কারণও ব্যাখ্যা করেন। এ হলো স্রেফ কৃতজ্ঞতার প্রকাশ। যুক্তরাষ্ট্র সে দেশকে কম অস্ত্র তো আর যোগায়নি। ক্লিন্টন আমলে তাদের অস্ত্রশস্ত্রের প্রায় 80% জুগিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে 1990-এর দশকে তারা স্বচ্ছন্দে সেই সব নিকৃষ্ট সন্ত্রাসবাদী কাজ ও জাতি নির্মূলীকরণের অভিযান চালাতে পারে। তারা এজন্য খুব কৃতজ্ঞ, আর তাই তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই নতুন যুদ্ধে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। প্রসঙ্গত মনে রাখবেন যে এর কোনোটাই কিন্তু সন্ত্রাসবাদ বলে গণ্য হয়নি, কারণ প্রচলিত প্রথানুযায়ী যেহেতু এ সবই আমরা করছি, তাই তা সন্ত্রাসবাদ নয়। এ তালিকা অনেক দীর্ঘ, আমি আর বাদবাকির আলোচনায় যাচ্ছি না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধের ক্ষেত্রেও এ সবই একই রকম সত্য। তাই অ্যাডমিরাল বয়েসের যে ঘোষণার কথা আমি আগে বলেছি, তার সঙ্গে বিখ্যাত ইসরায়েলি রাষ্ট্রনেতা আব্বা এবানের কথার কোনো অমিল নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষিত হওয়ার পরেই সে কথা বলা হয়। লেবাননে ইসরায়েলি নৃশংসতার ন্যায্যতার পক্ষেই বলেছিলেন এবান, যা তিনি যথেষ্ট ভয়াবহ বলে স্বীকার করলেও যুক্তিসঙ্গত বলে রায় দিয়েছিলেন, কারণ সেখানে এমন একটা যৌক্তিক সম্ভাবনা ছিল যে ভুক্তভোগী লোকেরা তাদের বিরুদ্ধে শত্রুতা বন্ধের জন্য এরপর চাপ সৃষ্টি করত। লক্ষ্য করুন, সরকারি অর্থে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এও এক আদর্শ নমুনা। যে শত্রুতার কথা তিনি বলছিলেন তখন তা ইসরায়েল লেবানন সীমানায় ঘটছে। প্রবলভাবেই তার উৎস ছিল ইসরায়েলি, আর প্রায়শ অজুহাতহীন সেসবে মদত জুগিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রথানুযায়ী তা সন্ত্রাসবাদ নয়, এমনকি সেই ইতিহাসের অংশও নয়। সে সময়ে যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট সমর্থনেই ইসরায়েল লেবাননে আক্রমণ চালায়, সেখানে বোমা মারে আর নানান নৃশংসতা ঘটায়। এক পরিকল্পিত আগ্রাসনের পক্ষে কিছু অজুহাত তৈরির চেষ্টা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। সে অজুহাত অবশ্য তারা খাড়া করতে পারেনি, তবু আক্রমণ করতেও তারা ছাড়েনি। 8,000 লোককে তাতে খুন করা হয়। আজও দক্ষিণ লেবানন দখল করে প্রায় 20 বছর ধরে তারা সেখানে নানান নৃশংস কাণ্ড ঘটিয়ে চলেছে, কিন্তু তার কোনো নথিপত্র নেই, কারণ যুক্তরাষ্ট্র তার পক্ষে। মহার্ঘ নৃশংসতা। 1982-র এই আক্রমণের পরে 1985-তে তার তুঙ্গে পৌঁছায়। ওই বছরই ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের নৃশংসতার চরম পর্যায়, যাকে সাধারণত লৌহমুষ্টি অভিযান বা আয়রন ফিস্ট অপারেশন বলা হয়। উচ্চ কর্তৃপক্ষ যাদের সন্ত্রাসবাদী গ্রামবাসী বলে অভিহিত করে, এ হলো তাদের ব্যাপক হত্যাকাণ্ড ও বাস্তুচ্যুতির ঘটনা। প্রধানমন্ত্রী সিমন পেরেজের অধীনে এ সমস্ত অভিযান ছিল সন্ত্রাসবাদের ওই শীর্ষ বছর 1985 সালের নিকৃষ্টতম আন্তর্জাতিক সন্ত্রাসবাদী অপরাধের জন্য পুরস্কৃত হওয়ার অন্যতম দাবিদার। মনে রাখবেন যে সন্ত্রাসবাদী ছিল সে বছরের মুখ্য সংবাদ। প্রতিযোগী আরও ছিল, তার একটা হলো ওই 1985-তেই
বেইরুটে গাড়ি বোমা বিস্ফোরণ। বিস্ফোরণটা এক মসজিদের বাইরে এমন সময়ে ঘটানো হয় যাতে মৃত্যুর সংখ্যা হয় সর্বোচ্চ। প্রার্থনা শেষ করে লোকে তখন বাইরে আসছিল। ওয়াশিংটন পোস্টের ভয়াবহ বিবরণ অনুযায়ী ওই ঘটনায় ৮০ জন মারা যায় এবং প্রায় ২৫০ লোক আহত হয়, তার বেশিরভাগই নারী আর কিশোরী। বোমাটা খুব শক্তিশালী ছিল। আশেপাশে বহু শিশু তার প্রচণ্ড শব্দে বিছানাতেই মারা যায় এবং আরও নানান নৃশংসতা ঘটে। এসব আদৌ গণনায় আসবে না, কারণ এর পেছনে ছিল সিয়া আর ব্রিটিশ ইন্টেলিজেন্স। ফলে এসব সন্ত্রাসবাদ নয়, আর বস্তুত পুরস্কারের দাবিদারও নয়। সন্ত্রাসের শীর্ষ বছর ১৯৮৫ সালের একমাত্র সম্ভাব্য প্রতিযোগী হতে পারে টিউনিসের ওপর ইসরায়েলের বোমাবাজি। এবার তার কথা। ৭৫ জন তাতে মারা যায়। ইসরায়েলি কাগজে তার ভয়াবহ বিবরণ দেন কিছু ইসরায়েলি সাংবাদিক। বোমারু বিমানগুলো ক্রমে ধেয়ে আসছে। এ খবর তার টিউনিসীয় বন্ধুদের না জানিয়ে এই নৃশংসতায় যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল। স্বরাষ্ট্র সচিব জর্জ শুলোৎস ইসরায়েলি প্রধানমন্ত্রী ইৎসাক শামির সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে তাকে জানান যে এ কাজের প্রতি যুক্তরাষ্ট্রের যথেষ্ট সহানুভূতি আছে। ঠিক এ কথাটাই তিনি বলেছিলেন। কিন্তু এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রকাশ্য সমর্থন থেকে তিনি সরে যান যখন নিরাপত্তা পরিষদ তাকে সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা করে। যুক্তরাষ্ট্র যথারীতি এ প্রস্তাবে কোনো পক্ষ নেয় না। নিকারাগুয়ার মতোই ওয়াশিংটন আর তার দালালদের ভূমিকা নিঃসংশয়ে প্রমাণিত নয় বলে না হয় এক্ষেত্রেও ছাড় দেওয়া হলো এবং ধরে নেওয়া হলো যে এও আন্তর্জাতিক সন্ত্রাসের ঘটনা বা আগ্রাসনের মতো তেমন কোনো গুরুতর অপরাধ নয়। সে নিরাপত্তা পরিষদ যাই বলুক না কেন, এ যদি আগ্রাসন হয় তবে নৈতিক স্বতঃসিদ্ধের রীতি মেনে আমরা নুরেমবার্গ ট্রায়ালের প্রশ্নে চলে যাব। সন্ত্রাসবাদের শীর্ষ বছর ১৯৮৫-তে এই হলো ৩টে ঘটনা যা ওই শীর্ষ স্তরের কাছাকাছি যায়। টিউনিসে বোমাবাজির কয়েক সপ্তাহ পরেই প্রধানমন্ত্রী পেরেজ ওয়াশিংটনে আসেন এবং রেগানের সঙ্গে একযোগে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের অভিশাপকে নিন্দা করেন। এর কোনো কিছু নিয়েই কেউ কোনো মন্তব্য করেনি, আর সেটাই ঠিক, কারণ প্রথাগত অর্থে এর কোনো কিছুই সন্ত্রাসবাদ নয়। মনে রাখুন, আমাদের বিরুদ্ধে ওরা কিছু করলে তবেই সেটা সন্ত্রাসবাদ। ওদের বিরুদ্ধে ওদের চেয়েও ঢের খারাপ কিছু আমরা করলে সেটা সন্ত্রাসবাদ নয়। এ সেই বিশ্বজনীন নীতি। মঙ্গলবাসী এটা নিশ্চয়ই লক্ষ্য করবেন, যদিও এ নিয়ে এখানে কোনো আলোচনা করা যাবে না। এ নিয়ে কয়েক বছর আগে যখন লিখেছিলাম তার যা সমালোচনা বেরিয়েছিল সেটাই বোধহয় আমার জীবনে সেরা। ওয়াশিংটন পোস্টে ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে তাদের মধ্যপ্রাচ্যের প্রতিনিধি মাত্র দুটো কথায় তা সেরে দিয়েছিল: শ্বাসরোধী বিকার। আমার তা মোটেই খারাপ লাগেনি। লেখাটা পড়লে দেখবেন শ্বাসরোধী তেমন কিছু সেখানে নেই, বরং বেশ প্রশান্তিই আছে। কিন্তু বিকার কথাটা একেবারে ঠিক। বলতে চাইছি, একেবারে প্রাথমিক নৈতিক স্বতঃসিদ্ধকে মান্য করে যেসব ঘটনার বর্ণনা করা উচিত নয় তা বর্ণনা করতে গেলে বিকারগ্রস্ত আপনাকে হতেই হবে। কথাটা সত্যি। ঘৃণ্য অজুহাত। মঙ্গলবাসীর কথায় ফিরে যাই। মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রেক্ষিতে এ যুগে বর্বরতায় প্রত্যাবর্তনের জন্য সভ্যতা অধপাতি বিরোধীরা শীর্ষ বছর হিসেবে কেন যে ১৯৮৫ সালটাকেই বেছে নিল, এ প্রশ্নে সে বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্ত হতে পারে কারণ এ পর্যন্ত এ অঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিকৃষ্ট সব ঘটনা মধ্য আমেরিকার ঘটনাগুলোর মতোই স্মৃতির গহ্বরে ঢুকে গেছে। এছাড়া আরও অনেক ঘটনা আছে কিছু সাম্প্রতিক ঘটনাও। যদি ১৯৮৫ সালের কিছু ঘটনা মনে আছে, ভালোভাবেই মনে আছে, আর সেটাই সঙ্গত, কারণ সে সবই সন্ত্রাসবাদ। ওই বছর অ্যাকিল লেরোকে ছিনতাইয়ের ঘটনা ও লিওন ক্লিংহোফার নামে এক বিকলাঙ্গ আমেরিকানের হত্যাকাণ্ডই সন্ত্রাসবাদের জন্য সরকারি পুরস্কারের দাবিদার। সে কথা প্রত্যেকে জানে। ঠিকই জানে ঘটনাটা সত্যিই খুব নৃশংস। হত্যাকারীরা তাকে সপ্তাহখানেক আগে টিউনিসে বোমাবাজির প্রত্যাঘাত বলে জানায়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দিক থেকে যা ছিল অনেক ব্যাপক ও অনেক ভয়াবহ ঘটনা, কিন্তু আমরা যথার্থ ঘৃণার সঙ্গে সঠিকভাবেই সেই অজুহাত বাতিল করে দিই। আর যারা নিজেদের কাপুরুষ এবং ভণ্ড বলে মনে করেন না, অন্যান্য যাবতীয় হিংস্র প্রত্যাঘাতের ঘটনার মতো এক্ষেত্রেও তারা একই নীতিগত অবস্থান গ্রহণ করেন।
যার ভেতর আফগানিস্তানের যুদ্ধও আছে। মনে রাখবেন, তা স্পষ্ট ও দ্ব্যর্থহীন এই প্রত্যাশায় শুরু করা হয়েছিল যে এর ফলে অন্তত কয়েক মিলিয়ন লোক অনাহারের প্রান্ত সীমায় গিয়ে পৌঁছতে পারে। আমি আগেই বলেছি যে এসব আমরা কখনো জানব না, নীতিগত কারণেই জানব না। কিংবা ছোটোখাটো যত নৃশংসতা ইসরায়েলের দখল করা এলাকায় প্রত্যাঘাতে যেসব ঘটনা এখনই ঘটছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনেই ঘটছে। বরাবরের মতোই সেসব আদৌ সন্ত্রাসবাদ নয়। মঙ্গলবাসী নিশ্চয়ই কাগজের প্রথম পৃষ্ঠাতেই এ খবর ছাপবে যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আবার তার দালাল সব রাষ্ট্রকে রক্ষা করতে এবং সম্ভবত সন্ত্রাসবাদের ব্যাপকতা আরও বাড়াতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সেই পুরনো অজুহাতকে খাড়া করছে। এর সর্বশেষ অধ্যায় শুরু হয়েছিল 2000 সালের 1 অক্টোবর। বর্তমান ইন্তিফাদা শুরু হওয়ার প্রথম দিনের পর থেকেই ইসরায়েলি হেলিকপ্টার নিরস্ত্র প্যালেস্তানিদের মিসাইল দিয়ে আক্রমণ করতে শুরু করে, বহু লোককে হত্যা করে, আহত করে। আত্মরক্ষার কোনো অজুহাতই সেখানে ছিল না। ইসরায়েলি হেলিকপ্টার কথাটা শুনলে ইসরায়েলি পাইলট চালিত যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বুঝতে হবে। কিভাবে তা ব্যবহৃত হবে সে কথা সম্মুখ জেনেই যা দেওয়া হয়। ক্লিন্টন এই নৃশংসতায় দ্রুত সাড়া দেন। 3 অক্টোবর 2000, ঠিক দুদিন বাদে ইসরায়েলে তিনি একসঙ্গে যত মিলিটারি হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করেন, এ দশকে তার চেয়ে বেশি আর কখনো পাঠানো হয়নি। আর সেই সঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি পাঠানো অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের যন্ত্রাংশও দেওয়া হয়। এসব প্রকাশ করতে অস্বীকার করে সংবাদ মাধ্যম, এ কাজে মদত দেয়। ব্যর্থ নয়, খেয়াল করুন, অস্বীকার করে। তারা এর পুরোটা জানত। গত মাসে মঙ্গল গ্রহের কাগজপত্রে সন্ত্রাস চক্রের এই বাড়বাড়ন্তকে আরও সাহায্য করতে সেখানে ওয়াশিংটনের হস্তক্ষেপ নিশ্চয়ই শীর্ষ সংবাদ হতো। 14 ডিসেম্বর মিশেল প্রস্তাব কার্যকর করতে এবং হিংসা নিয়ন্ত্রণের প্রক্রিয়া তদারক করতে আন্তর্জাতিক পরিদর্শক দল পাঠানোর জন্য নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। তখনই তা সাধারণ পরিষদে যায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তার বিরোধিতা করে এবং তা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আর এই ঘটনার কতটা কী প্রকাশিত হয়েছিল কাগজপত্র ঘেঁটে তা দেখে নিতে পারেন। এর এক সপ্তাহ আগে জেনিভায় 4th জেনিভা সম্মেলনে চুক্তিবদ্ধ শক্তিশালী দেশগুলোর একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, যারা এই পবিত্র চুক্তির প্রয়োগে দায়বদ্ধ। এই সম্মেলন, আপনারা জানেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের নৃশংসতাকে অপরাধ রূপে সাব্যস্ত করার জন্য গঠিত হয়। এই সম্মেলন দখলি এলাকায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যা যা করে তার প্রায় প্রত্যেকটার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থে ও পরিপূর্ণ সমর্থনে যেসব বসতি স্থাপিত ও বিস্তৃত হয়েছিল তার সব আছে। ক্যাম্প ডেভিডে ক্লিন্টন আর বারাকের আলোচনার সময় তা আরও বাড়ে। একা ইসরায়েলই এই ভাষ্য প্রত্যাখ্যান করে। 2000 অক্টোবরের বিষয়টা যখন নিরাপত্তা পরিষদে আসে, যুক্তরাষ্ট্র সে আলোচনায় বিরত থাকে। বোধহয় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহ লঙ্ঘনের মতো ভোঁতা ব্যাপারে, বিশেষত প্রদত্ত পরিস্থিতিতে তাদের কার্যকলাপের প্রেক্ষিতে তারা থাকতে চায়নি। এর ফলে নিরাপত্তা পরিষদ প্রস্তাবের পক্ষে 14-0 ভোটের জোরে ইসরায়েলকে সম্মেলনের আদর্শ ঊর্ধ্বে তুলে ধরার প্রত্যাদেশ দেয়, যা তারা ফের বেপরোয়ার মতো অগ্রাহ্য করে। ক্লিন্টন পূর্ব যুক্তরাষ্ট্র কিন্তু সম্মেলনকে বেপরোয়াভাবে অগ্রাহ্য করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে ভোট দিয়েছিল। কার্যকরভাবে আন্তর্জাতিক আইন আর ইসরায়েল প্যালেস্তাইনের বিবাদে রাষ্ট্রসংঘের আগের সিদ্ধান্ত রদ করার ক্লিন্টনীয় বদভ্যাসের সঙ্গে অবশ্য এখনকার কাজটা সঙ্গতিপূর্ণ। গণমাধ্যম আমাদের জানিয়েছে যে আরবরা বিশ্বাস করে এই সম্মেলনের নিয়মনীতি শাসনাধীন সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য। কথাটা মিথ্যে নয়, যদিও একটা জিনিস সেখানে বাদই থেকে যায়, তা হলো আরব সহ অন্যান্যদের কথা। 2001-এর 5 ডিসেম্বর এক সভায়, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশ উপস্থিত ছিল, শাসনাধীন এলাকায় বেআইনি বসতের ক্ষেত্রে সম্মেলনের নীতির প্রয়োগযোগ্যতা আবার স্বীকৃত হয় এবং তা ইসরায়েলকে, যার অর্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার ডাক দেয়। যুক্তরাষ্ট্র সে সভা বয়কট করে, মানে তা ভণ্ডুল হয়ে যায়। আবারও আপনি এ নিয়ে কতটুকু কী প্রকাশিত হয়েছে তা দেখে নিতে পারেন। এসবই সেখানে সন্ত্রাসবাদের বৃদ্ধিতে সাহায্য করে, যার মধ্যে তার সবচেয়ে ভয়াবহ ভূমিকাও আছে। গণমাধ্যম যথারীতি তাতে তার স্বকীয় অবদান রাখে।
সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া। ধরুন শেষ পর্যন্ত আমরা মঙ্গলের ওই পরিদর্শকের পথ ধরে প্রচলিত প্রথা পরিত্যাগ করলাম, পরিবর্তে নৈতিক স্বতঃসিদ্ধের তত্ত্বই মেনে নিলাম। যদি আমরা সেই স্তরে নিজেদের উন্নীত করতে পারি তাহলেই সততার সঙ্গে সন্ত্রাসবাদী অপরাধের বিরুদ্ধে যথার্থ প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। একটা উত্তর হলো আইনানুগত দেশগুলোর পূর্ব নজির অনুসরণ করা, যেমন নিকারাগুয়ার নজির। অবশ্যই তা ব্যর্থ হয়েছে, কারণ তারা বাস্তবের এই তত্ত্ব না বুঝে এগিয়েছিল যে এ বিশ্ব শাসিত হয় ক্ষমতার জোরে, আইনের প্রয়োগে নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা ব্যর্থ হবে না, সে কথা অবশ্য এখানে আসে না। গত কয়েক মাসের ব্যাপক প্রচারের মধ্যে এই বিষয়ে একটা কথাও আমি দেখিনি। আর একটা উত্তর দিয়েছেন বুশ আর বয়েস, কিন্তু সে উত্তরও সরাসরি বাতিল করা যায়, কারণ এ কথা কেউ বিশ্বাস করে না যে হাইতি বা নিকারাগুয়া বা কিউবা বা আর কোনো দেশের যুক্তরাষ্ট্র বা তার দালাল সব রাষ্ট্র বা অন্যান্য ধনী ও ক্ষমতাধর রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের কোনো সন্ত্রাসবাদী আক্রমণ পরিচালনা করার অধিকার আছে। ঢের যুক্তিসঙ্গত একটা উত্তর বরং এসেছিল ভ্যাটিকান সহ অন্য কিছু সূত্র থেকে। গত অক্টোবরে সর্বাগ্রগণ্য অ্যাংলো আমেরিকান সামরিক ঐতিহাসিক মাইকেল হাওয়ার্ড তা প্রথম উচ্চারণ করেন। বস্তুত অগ্রণী প্রাতিষ্ঠানিক পত্রিকা ফরেন অ্যাফেয়ার্সের চলতি সংখ্যায় তা প্রকাশিত হয়, জানুয়ারি-ফেব্রুয়ারি 2002। হাওয়ার্ডের যোগ্যতা বা মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রিটিশ সাম্রাজ্যের গুণে মুগ্ধ তিনি, এমনকি বিশ্বায়িত শাসনে তার উত্তরাধিকারীদের নিয়েও তিনি উচ্ছ্বসিত। সুতরাং তাকে নৈতিক আপেক্ষিকতা বা এ জাতীয় কোনো অপরাধে অভিযুক্ত করা যাবে না। 11 সেপ্টেম্বরের ঘটনায় উল্লেখ করে তিনি এ জাতীয় অপরাধমূলক চক্রান্তের বিরুদ্ধে পুলিশি অভিযানের পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ হলো এরকম সব চক্রের সদস্যদের খুঁজে বার করে তাদের এক আন্তর্জাতিক আদালতে পেশ করা উচিত, যেখানে তারা ন্যায্য বিচার পাবে এবং দোষী সাব্যস্ত হলে উপযুক্ত শাস্তি পাবে। অবশ্যই এই পরামর্শকে কাজে পরিণত করা হয়নি, কিন্তু সেটাও আমার কাছে যুক্তিসঙ্গত বলেই মনে হয়েছে। এ যদি যুক্তিযুক্তই হয়, তাহলে এর চেয়েও নিকৃষ্ট সব সন্ত্রাসবাদী অপরাধের ক্ষেত্রেও তা প্রয়োগ করা উচিত। যেমন ধরা যাক নিকারাগুয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আক্রমণ, তার চেয়েও নিকৃষ্ট যা এখনও এখানে ওখানে ঘটেই চলেছে। এসব অবশ্য কখনোই কার্যকর হবে না, তবে তার কারণ একেবারেই আলাদা। তো দেখা যাচ্ছে সততা আমাদের বড় দ্বন্দ্বে ফেলেছে। নিস্তার পাওয়ার সোজা পথ হলো প্রচলিত ভণ্ডামি। আরেকটা উপায় হলো যা আমাদের গ্রহান্তরের বন্ধু গ্রহণ করেছেন। তিনি আসলে সেই সব নীতি মেনে চলেন যা আমরা আপন শ্রেষ্ঠত্বের ধ্বজা উড়িয়ে খুব প্রচার করি, কিন্তু মানি না। এই বিকল্পটা অবশ্য পছন্দ হওয়া একটু কঠিন, কিন্তু এ দুনিয়াকে আরও ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য তা ভীষণ জরুরি।